তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেনার। তো আজকের ব্যাক ক্লাসের শুরুতেই আমরা প্রথম ম্যাচ দেখতে পাই র্যান্ডি অর্টন আর কেভিন ওভেন্স ভার্সেস ব্লাড লাইনের। তো এই ম্যাচটা শুরু হওয়ার আগে এরা চারজন নিজেদের মধ্যে ব্রল শুরু করে দেয়। এখানে অনেক সিকিউরিটি গার্ড আছে, এছাড়া অফিসিয়ালসরা আছে ছাড়াতে, কিন্তু এরা শোনে না। এখানে কেভিন ওভেন্স দেখলাম যে 3-4টে স্টানারি লাগিয়ে দেয় সিকিউরিটি গার্ডকে, আর এরা নিজেদের মধ্যে ব্রল করতে শুরু করে দেয়। তো তারপর আমরা দেখি যে নিক অলডিস আছে, আর নিক অলডিস ফ্রেঞ্চ ভাষায় কিছু একটা বলছিল, সেটা তো আমরা বুঝতে পারলাম না। তবে এটুকু বুঝতে পারলাম যে নিক অলডিস বলছে যে এই ম্যাচটা হবে একটা নো ডিসকোয়ালিফিকেশান ম্যাচ, আর এটা হবে একটা স্ট্রিট ফাইট ম্যাচ। তো অ্যাক্টিভ ম্যাচের কোনো ঝামেলাই নেই। আর যখনই দেখলাম যে নিক অলডিস এটা বললো যে এটা একটা স্ট্রিট ফাইট ম্যাচ হবে, তো আমি বুঝেই গেছিলাম যে এখানে জেকব ফাটু আসতে চলেছে। তো জেকব ফাটু আসলো কিনা সেটা তো পরের কথা, কিন্তু এই ম্যাচটাতে বলবো ম্যাচটা খুবই ভালো হয়েছে। একদম ব্যাকল্যাশের ওপেনিংয়ে এই ম্যাচটা দিয়েছে, তো ম্যাচটা খুবই ভালো লেভেলের ছিল। এই ম্যাচটা মেন ইভেন্ট ডিজার্ভ করতো। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে এই ম্যাচটা মানে মুখে বলে তো ভালোভাবে ব্যাখ্যা করা যাবে না। তোমরা যারা এটা লাইভ দেখেছো তারা জানো, আর যারা লাইভ দেখোনি তারা একবার রেকমেন্ড করবো যে এটা একবার রিপিট টেলিকাস্ট দেখে নাও। ম্যাচটা খুবই ভালো আর এক্সট্রিম লেভেলের হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে টামাটোঙ্গার এটা প্রথম ম্যাচ ছিল, আর এই প্রথম ম্যাচেই টামাটোঙ্গাকে সবথেকে বেশি মার খেতে হয়েছে। আমি যেটা দেখলাম যে সোলো সিকোবার থেকে তো টামাটোঙ্গায় বেশি মার খেয়েছে। আর র্যান্ডি অর্টন কেভিন ওভেন্স একদম পালা করে টামাটোঙ্গাকে মেরেছে, সোলো সিকোবাও মার খেয়েছে, তবে টামাটোঙ্গা একটু বেশি খেয়েছে। আর একটা মোমেন্টে দেখলাম যে একটা সময় আসলো যে যখন রিংয়ের মধ্যে 6খানা চেয়ার পরপর সাজানো হয়েছে, আর টপ রোপ থেকে কেভিন ওভেন্স টামাটোঙ্গাকে ব্রেন ব্রাস্টার লাগিয়ে দিল। তো টামাটোঙ্গা আর প্রথম ম্যাচেই খুব ব্রুটাল ম্যাচ দিয়েছে, আর টামাটোঙ্গা এরকম ম্যাচ দিয়ে অভ্যস্ত, কারণ টামাটোঙ্গা এর আগে ডাব্লিউডাব্লিউর বাইরে যেখানে কাজ করেছে সেখানে এইরকম টাইপেরই ম্যাচ দিত। তো আসা যাক ম্যাচে। তো কী হয়েছিল যে এখানে র্যান্ডি অর্টন আরকেও লাগিয়ে দেয় টামাটোঙ্গাকে, কিন্তু সেখানে পিন ব্রেক হয়ে যায়, সোলো সিকোবা পিন ব্রেক করে দেয়। আর তারপরে আমরা লাস্টের দিকে দেখতে পাই যে কেভিন ওভেন্স সোলো সিকোবাকে পিন করতে যাচ্ছিল, কিন্তু ঠিক সেই সময় একজন এসে রেফারির পা টেনে নেয়। আমরা তো ভাবলাম এটা জেকব ফাটু এসে গেছে, কিন্তু দেখলাম যে এটা জেকব ফাটু না, এটা টামাটোঙ্গার নিজের ভাই টোঙ্গা লোয়া। তো ব্লাড লাইনের নতুন মেম্বার চলে এসছে, কিন্তু সেটা জেকব ফাটু নয়। জেকব ফাটু পরে আসবে, সে জেকব ফাটু কোথায় আসতে পারে সেটা নিয়ে নয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। তো কী হয় যে এখানে টাঙ্গা লোয়া রেফারির পা ধরে টেনে না, আর এখানে একটা বচ হয়ে যায়। যে বচটা হচ্ছে যে আমরা দেখি যে টাঙ্গা লোয়া রিংয়ের তলা থেকে বেরোয়, কিন্তু সে রিংয়ের তলা থেকে বেরোতে 1-2 সেকেন্ড লেট করেছে, আর যার ফলে আমরা দেখি যে তার রেফারির পা ধরে টানার কথা ছিল, কিন্তু যখন রেফারি পিন করছিল রেফারি নিজে থেকেই বাইরে চলে যায় টাঙ্গালোয়ার পা ধরে টানার আগেই। তো রেফারি তো আগে থেকে জানতো যে এখানে টাঙ্গালোয়া তার পা ধরে টানবে, তাই সে নিজেই বাইরে বেরিয়ে যায়। আর তারপরে লাস্টের দিকে দেখলাম যে ঠিক একটু বচ হয়ে গেছে, টাঙ্গালোয়া রিং সাইড থেকে বেরিয়ে খালি রেফারির পায়ে হাত লাগিয়েছে, আর রেফারি বেরিয়ে গেছে। মানে টাঙ্গালোয়া যদি আর 2 সেকেন্ড দেরি করতো, রেফারি নিজেই বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকতো, তাকে হাতও লাগাতে হতো না। তো এই একটা ফানি জিনিস দেখতে পেলাম। তো র্যান্ডি অর্টনকে স্টিল স্টেপ দিয়ে মারলো, তারপর রিংয়ের ভেতরে গিয়ে কেভিন ওভেন্সের উপর অ্যাটাক করলো, আর তারপরে সোলো সিকোবা সামান স্পাইক লাগিয়ে স্পিনিং সোলো লাগিয়ে এই ম্যাচটায় জিতে গেছে। আর ব্লাড লাইনে নতুন মেম্বারের এন্ট্রি হয়ে গেছে টাঙ্গা লোয়ার রূপে, আর যে হচ্ছে টামাটোঙ্গার নিজের ভাই। তো জিমি উসো, জে উসো আর টামাটোঙ্গা টাঙ্গালোয়া, বা খুব ভালো একটা কম্বিনেশান তৈরি হয়েছে। তো ব্যাকল্যাশের শুরুতে এই ম্যাচটা আমরা দেখতে পেলাম। তো এরপরে যে ম্যাচটা দেখতে পেলাম সেটা হলো ডাব্লিউডাব্লিউ উমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য বেলি ভার্সেস নেওমি ভার্সেস টিফনি স্ট্র্যাটনের ম্যাচ। আর এই ম্যাচটা খুবই প্রেডিক্টেবল ছিল, আর এখানে সবথেকে বলতেই হবে যে টিফনি স্ট্র্যাটনের পারফরমেন্স সবথেকে বেশি ভালো ছিল। আর এই ম্যাচের লাস্টের দিকে আমরা দেখি যে বেলি নেওমিকে এক প্রকার রোল করে পিন করে এই ম্যাচটা জিতে যায়, আর তার টাইটেল রিটেন করে নিয়েছে। তবে ম্যাচটা শেষ হওয়ার পর একটা বেকার জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হলো যে নেওমি আর বেলি এমন ভাব দেখাচ্ছে যেন তারা দুই বোন, আর খুবই ভালো বন্ধুত্ব এদের মধ্যে। মানে এখানে বেলি নিয়মিকে পিন করেছে, কিন্তু নিয়মির কাছে কোনো ব্যাপারই নয়, একদম গলায় গলায় ভাব। তো এইটা আমার একটু আজব লাগলো। তো যাকে কি আর করা যাবে। তো বেলি এখানে তার টাইটেল রিটেন করে নিচ্ছে সাকসেসফুলি। আর আমরা ব্যাকস্টেজেতে এটা দেখতে পাই যে নতুন ব্লাড লাইনের সাথে জে উসোর একটু দেখা হয়, মানে সামনাসামনি চলে আসে। তো জে উসোর সাথে ব্লাড লাইনের লিঙ্ক আবার হবে, সেটা আমরা এখান থেকে একটা হিন্ট পেয়ে গেলাম। আর আমরা দেখলাম যে জে উসো আর পল হেমান লাস্টের দিকে দুজনের দিকে তাকিয়ে আছে। তো পল হেমানকে দেখে যা বুঝতে পারছি, পল হেমান কিন্তু খুব একটা খুশি নয় নতুন ব্লাড লাইন যেটা করছে। সে এখনও রোমানের প্রতি লয়াল আছে, আর এটা আমরা আর কিছু সপ্তাহের মধ্যে দেখতেও পেয়ে যাব। তো এখানে জে উসো খুব তাড়াতাড়ি ব্লাড লাইনের সাথে ইনভলভ হতে চলেছে।
তো সেটাও আমরা হিন্ট পেয়ে গেলাম। তো এর পরের ম্যাচটা ছিল ডেমান প্রিস্ট ভার্সেস জে উসো ফর দ্য ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। তো সবার প্রথম বলবো এখানে জে উসোর এন্ট্রির ব্যাপারে। তো জে উসোর এন্ট্রান্স তো খুবই দারুণ হয়েছে, সবাই যেমন জে উসোর থিম সঙ্গেতে হাত ওপর নিচে করে সেটা করছিল, আর এখানে সব থেকে ভালো কথা যে হাতে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে সেটা হাত ওপরে নিচে করছিল। তো দেখতে খুবই দারুণ লাগলো, যারা এটা দেখেছো তারা জানো, লাইভ যারা দেখেছো। আর বলবো যে এই যে ক্রাউডটা আমরা দেখলাম, এই ক্রাউডটা রেসেলমেনিয়াতে দরকার ছিল। রেসেলমেনিয়ার ক্রাউড তো একেবারে আদমরা ছিল, কখনো রিয়াকশান দিচ্ছে কখনো রিয়াকশান দিচ্ছে না, মনে হচ্ছে যে না কোনো ইন্টারেস্টই নেই। তবে এই ক্রাউডটা আমি বলবো যে একদম ডেফিনেটলি আমার মতে আমার দেখা সব থেকে বেস্ট ক্রাউড এটা, মানে যা রিয়াকশান দিয়েছে সত্যি অসাধারণ। তো এই ক্রাউডটা ডেফিনেটলি রেসেলমেনিয়ার ক্রাউডের থেকে ভালো, আর এই ক্রাউডের সামনে যদি রেসেলমেনিয়া হতো তো বেশি ভালো হতো। তো ক্রাউডের কথা বাদ দেওয়া যাক, এটা আমি স্ম্যাকডাউনে বলেছি, তবে ক্রাউড এত ভালো যে এই ভিডিওতে বলতে বাধ্য হলাম। তো এবার ম্যাচের ভেতরে আসা যাক। তো ম্যাচটা শুরু হয়, ম্যাচটা যেরকম আমরা জানি যে উসো আর ডেমান প্রিস্টের ম্যাচ হয় সেরকমই হলো, বেশ ভালোই চলছিল, ভালো ভালো মুভ আমরা দেখতে পাচ্ছিলাম। যে উসো এখানে স্পিয়ারও লাগায়, তবে স্পিয়ারটা জেউসো স্পিয়ারটা দেখেই আমরা বুঝতে পারি যে খুব একটা ইম্প্যাক্টফুল নয়, আর জেউসো যেভাবে স্পিয়ার মারে ওতে জেউসো নিজেরই বেশি চোট লাগবে। তো একটা সময় দেখলাম যে আমরা ডেমান প্রিস্ট এখানে সাউথ অফ হেভেনও লাগিয়ে দিল, তবে সেখানে জেউসো কিক আউট করে দেয়, এটা একটু শকিং ছিল, কারণ সাউথ অফ হেভেনে খুব একটা কিক আউট আমরা হতে দেখিনি। তো যাকে একটা ভালো জিনিস দেখতে পেলাম। আর ম্যাচের মাঝখানে জেডি ম্যাকডোনা চলে আসে, তারপরে আমরা দেখলাম যে জেডি ম্যাকডোনাকে জেউসো সুপার কিক লাগিয়ে সাইডে করে দেয়, তারপর ফিন বেলার আসে, তো ফিন বেলারকেও সুপার কিক লাগিয়ে দেয়, কিন্তু দেখলাম যে ডেমান প্রিস্ট কিন্তু খুব একটা খুশি নয় যে ফিন বেলার আর জেডি ম্যাকডোনা তাকে সাহায্য করতে এসছে। তো লাস্টের দিকে কি হলো যে জেউসো স্পিয়ার লাগালো, স্ল্যাশ লাগালো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না, ডেমান প্রিস্ট কিক আউট করলো, আর লাস্টে আমরা দেখলাম টপ রোপ থেকে একটা সাউথ অফ হেভেন লাগালো, আর যার ফলে জেউসো আর এই ম্যাচে কিক আউট করতে পারলো না, কারণ টপ রোপ থেকে সাউথ অফ হেভেন পড়েছে। তো এখানেই ম্যাচ শেষ। তো এখানে যে সাকসেসফুলি চ্যাম্পিয়নশিপ রিটেন হয়ে গেছে, আর ডেমান প্রিস্ট এখনও চ্যাম্পিয়ন আছে। কিন্তু ম্যাচের শেষে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো যে জেডি ম্যাকডোনা আর ফিন বেলার জেউসের উপর অ্যাটাক অ্যাটাক করছিল, কিন্তু ডেমান প্রিস্ট সেটা পছন্দ হয়নি। ডেমান প্রিস্ট জেডি ম্যাকডোনাকে তো ধাক্কা মেরে রিংয়ের কোথায় ফেলে দিল, আর ফিন বেলারের গলা চেপে ধরে রিংয়ের কর্নারে নিয়ে গেল, আর তাকে ওয়ার্ন করলো যে আমি বারণ করেছি এগুলো করবি না। তো আমি তো ভাবলাম যে এখানে ডেমান প্রিস্ট আর ফিন বেলারের মধ্যে বেশ মারামারি হবে, কিন্তু সেরকম কিছু হলো না। তবে এটা আমরা আর কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পাবো যে দুজনের সাথে লড়ছে। ডেমান প্রিস্ট একদমই গুরুত্ব দিচ্ছে না জাজমেন্ট ডেকে, আর এদের মধ্যে মানে জাজমেন্ট ডে প্রায় ভেঙেই গেছে তোমরা ধরে নিতে পারো। তো ডেমান প্রিস্ট না ফিন বেলারের কাজে খুশি, না জেডি ম্যাকডোনার কাজে খুশি, আর তার চ্যাম্পিয়নশিপ ম্যাচে এরা ইন্টারফেয়ার করেছে সেটা নিয়ে খুশি নয়। আর ম্যাচের লাস্টে তো আমরা দেখেই নিলাম যে ডেমান প্রিস্ট একটু ঠুকে ঠাকেও দিল, তবে এখনও পর্যন্ত ফিন বেলারের তরফ থেকে কোনো রকম রিয়াকশান আসেনি। তো এরপর আমরা ম্যাচ দেখতে পাই ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কাবাকি ওয়ারিয়ার্স ভার্সেস বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিল। তো এই ম্যাচটা ভেবেছিলাম যে লাস্টের দিকে এসে এখানে ড্যামেজ কন্ট্রোলের বাকি মেম্বাররাও ইন্টারফেয়ার করবে, কিন্তু ইন্টারফেয়ার তো কেউ করতে এলো না, আর করলেও বাকি কিছু যায় আসতো না। তো এখানে জেড কার্গিল খুবই বেশি ডমিনেট করেছে বলতে হবে, আর আমরা জানতাম যে জেড কার্গিল খুবই ডমিনেট করবে, আর এই ম্যাচের রেজাল্টটা খুবই প্রেডিক্টেবল ছিল, যেখানে জেড কার্গিল আর বিয়াঙ্কা ব্লেয়ার জিতে যাবে, আর তেমনটাই আমরা দেখতে পাই। এখানে নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে জেড কার্গিল আর বিয়াঙ্কা ব্লেয়ার। তো এটা জেড কার্গিলের ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করার পর প্রথম চ্যাম্পিয়নশিপ। তো এখন দেখা যাক এদের টাইটেল রেনটা কীরকম চলে, আর এদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ নেওয়াটা খুবই মুশকিল হবে, কারণ বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিল খুবই স্ট্রং সুপারস্টার, আর এদেরকে ডাব্লিউডাব্লিউ যেভাবে বুক করে এদেরকে হারানোটাই মুশকিল। তো দেখা যাক এদের স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ ইন্টারেস্টিং বানাতে পারে কিনা, নাহলে যদি সেরকম কিছু না হয় তো এদেরকে চ্যাম্পিয়নশিপ হারানো তো মুশকিল হয়েই যাবে, আর বলা যেতে পারে যে খুবই একঘেয়ে হয়ে যাবে, কারণ আমরা জানি যে বিয়াঙ্কা ব্লেয়ার আর জেড কার্গিলকে হারানো খুবই মুশকিল, এরা হারবে না, এরা খুবই ডাব্লিউডাব্লিউ এদেরকে স্ট্রং বুক করে, তাই ধীরে ধীরে মানুষের এদের প্রতি ইন্টারেস্ট চলে যাবে, যেমনটা এককালে রন্ডা রাউজির প্রতি হয়েছিল। তো সেই জিনিসটা না করলেই ভালো হয় জেড কার্গিলের সাথে। তো দেখা যাক এখন এদের স্টোরি লাইন ডাব্লিউডাব্লিউ ইন্টারেস্টিং করতে পারে কিনা, কারণ ট্যাগ টিম ডিভিশন মানে ওমেন্স ট্যাগ টিম ডিভিশনে তো এই চ্যাম্পিয়নশিপটাকে নিয়ে কেউ কেয়ারই করে না, আর এখন এদেরকে চ্যাম্পিয়নশিপ দেওয়া হয়েছে। তো দেখা যাক এরা চ্যাম্পিয়নশিপের লেভেলটা ওপরে নিয়ে যেতে সক্ষম হয় কি না। তো সবই তো ডিপেন্ড করছে ডাব্লিউডাব্লিউর বুকিংয়ের ওপরে, তো সেটা সময়ই বলবে যে কী হবে। তো এবার আছে শোয়ের মেন ইভেন্টে। তো শোয়ের মেন ইভেন্টে ছিল এজে স্টাইলস ভার্সেস কোডি রোডস ফর দ্য ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। তো এই ম্যাচটাতে আমরা এটা বলতে হবে যে এই ম্যাচটা রেসলিং ওয়াইজ খুবই ভালো হয়েছিল, খুবই হার্ড হিটিং ম্যাচ ছিল, আর আমরা তো জানি এরা কোন লেভেলের রেসলার। তো এই ম্যাচটাতে এমন বেশ কয়েকটা স্পট আমরা দেখতে পেয়েছি যেখানে তোমরা দেখলে মনে হবে যে এজে স্টাইলস ইনজয়েড হয়ে যেতে পারে বা কোডি রোডসও ইনজয়েড হয়ে যেতে পারে।
আর আমার তো মনে হচ্ছিল যে কোডি রোডস গেছে মনে ইনজয় হয়, তবে না, সেরকম কিছু হয়নি। আর প্রশ্নটা হচ্ছে যে এখানে কি এজে স্টাইলস কোডি রোডসকে হারাতে পেরেছে, তো অ্যান্সারটা হলো না, এজে স্টাইলস এখানে কোডি রোডসকে হারাতে পারেনি। এখানে কোডি রোডস তার কী বলে কোডি কাটার লাগায় আর তারপর ক্রস রোডস লাগিয়ে এজে স্টাইলসকে হারিয়ে দেয়। তবে ঠিক আছে, কিন্তু এই ম্যাচের একটা খারাপ জিনিস হলো যে এখানে এজে স্টাইলস তার ফিনিশার একবারও লাগাতে পারেনি। আমি ভেবেছিলাম যে এখানে এজে স্টাইলস ফিনোমিনাল ফোরাম লাগাবে, স্টাইল স্ল্যাশ লাগাবে, তারপর কোডি রোডস সেটাতে কিক আউট করবে। তো এজে স্টাইলস এখানে একবারও তার ফিনিশার লাগানোর সুযোগই পায়নি। তো এইটা একটা খারাপ জিনিস লাগলো। যদি ফিনিশার লাগাতে পারতো তাহলে একটা ভালো জিনিস হতো যে এখানে এজে স্টাইলসও একটু স্ট্রং দেখাতো, কারণ এজে স্টাইলস তার ফিনিশার অ্যাপ্লাই করতে পেরেছে। আর কোডি রোডস যেহেতু সেই ফিনিশারে কিক আউট করতো, তো কোডি রোডসও স্ট্রং দেখাতো আর এজে স্টাইলসও স্ট্রং দেখাতো। কিন্তু এখানে এজে স্টাইলস তার ফিনিশার একবারও লাগাতে পারেনি, এটাতে একটু অতিরিক্ত কমজোর হয়ে গেছে এজে স্টাইলস। যে এ কেমন রেসলার যে লড়তে লড়তে একবারও তার ফিনিশার লাগানোর সুযোগই পায় না আর ম্যাচও হেরে যায়। তো এই একটা খারাপ পয়েন্ট লেগেছে। তবে ম্যাচটা মোটামুটি ভালো ছিল। আমি বলবো যে ব্লাড লাইনের ম্যাচটা যদি মেন ইভেন্টে থাকতো বেশি ভালো হতো, তবে তাও কোনো ব্যাপার নয়, ম্যাচটা তোমরা ভালো এনজয় করবে। তো এখানে কোডি রোডস তার টাইটেল রিটেন করে নিচ্ছে আর এখানেই ব্যাকল্যাশ শেষ হয়ে যায়। তো তোমাদের ব্যাকল্যাশ কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর আমি বলবো আমি যা যা প্রেডিকশান করেছিলাম সেগুলো সবই ঠিক হয়েছে, খালি জেকব ফারুকে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু টামাটঙ্কার ভাই আসবে এটা তো কেউই জানতো না। তো মোটামুটি একটা অ্যাভারেজ শোই ছিল। আর বলবো এলিমিনেশন চেম্বারের থেকে তো এটা ভালোই বলা যেতে পারে। আর এরপরে একটা ভিডিও আমি দেবো, সেই ভিডিওতে তোমাদের জন্য অনেক ইনফরমেশান রয়েছে ডাব্লিউডাব্লিউ রিলেটেড। তো আপাতত এই ভিডিওটা এখন দেখো, ওই ভিডিওটা আমি 1-2 ঘন্টা পর আপলোড করে দেবো। এই ভিডিওর কাজ শেষ করার পরে আমি ওই ভিডিওর উপরে কাজ শুরু করবো। তো চলো গাইজ, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের নিউজ ভিডিওতে।